চোখের জলের লাগলো জোয়ার, দুঃখের পারাবারে ও চাঁদ হলো কানা আমার তরি ছিল চেনা কুলে বাঁধন যে তার গেল খুলে, তারে হাওয়ায় নিয়ে গেল কোন অচেনার ধারে ও পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে, আমি সে কোন আকুল আলোয় দিশাহারা রাতে সেই পথ হারানোর অধীর টানে অকুলে পথ আপনি টানে দিক ভোলাবার পাগল আমার হাসে অন্ধকারে ও চাঁদ চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে ও চাঁদ হলো কানা আমার তরি ছিল চেনা কুলে বাঁধন যে তার গেল খুলে, তারে হাওয়ায় নিয়ে গেল
সভায় সংগঠনের নাম স্থির হলো আনন্দধারা। যতদিন বেঁচে থাকবো আমি আনন্দধারার সাথে থাকবো, কিন্তু একটাই আশঙ্কা, এই কাজ ও কিভাবে চালাবে। খেলাধুলোর মাধ্যমে নারী ক্ষমতায়ন বা সামাজিক শুদ্ধিকরণ অতি সহজ কথা নয়। তবে এই অঞ্চলের মহিলাদের একজন গাইনী হিসাবে পরামর্শ দেব সক্রিয়ভাবে এসব কাজকর্মে নিযুক্ত থাকার, তাহলে আমি অন্তত একটু চাপমুক্ত হই। আমি আশা করব এই সভায় যারা উপস্থিত আছেন তারাও পৌলমীকে সবসময় সহযোগিতা করবেন। আনন্দধারা আনন্দে এগিয়ে চলুক। আমাদের যে প্রথম সভাটি অনুষ্ঠিত হয়েছিল সেই সভায় আজকে এখানে আমরা যারা রয়েছি তার মধ্যে অনেকেই সেই সভায় উপস্থিত ছিলেন। আপনারা জানেন সেই সভায় গোড়া কাকু মানে ডাক্তার সৌমিত্র দত্ত আমাদের যে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল সেখানে উনি একটি বক্তব্য রেখেছিলেন। সেখানে আরো কথা ছিল, রেজলিউশনে আমাদের যেটুকুনি টোকা রয়েছে আমি শুধু সেটুকুনি বললাম। সেই দিনকার যারা স্বাক্ষর করেছেন একদম প্রথম স্বাক্ষরটাই হচ্ছে গোড়া কাকু, 30শে জুন 2017 সালে। আসলে সৌমিত্র দত্ত গোড়া কাকু গোড়া ডাক্তারবাবু ছিলেন আনন্দধারার অভিভাবক। হাজার হাজার ছেলে মেয়ে অশোকনগরের বা অশোকনগরের বাইরে যারা এই পৃথিবীর আলো দেখেছেন, যাদেরকে আলো দেখতে সাহায্য করেছেন গোড়া কাকুকে, তেমনিভাবে আমাদের আনন্দধারাকেও যারা আলো দেখিয়েছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন গোড়া কাকু। গোড়া ডাক্তারবাবু ছিলেন আমাদের অভিভাবক, আমাদের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম। আমাদের প্রত্যেকটি পরিকল্পনায় তিনি সহযোগিতা করেছেন, কখনো ডেকে নিয়ে পরামর্শ দিয়েছেন, কখনো আমি উপযাচক হয়ে তার কাছে কিছু জানতে চেয়েছি, কিন্তু যখনই গেছি কখনোই বিফল হইনি। কখনো বলেছেন এই কাজটা অবশ্যই করা দরকার, প্রশাসনিক স্তর থেকে এই কাজ সম্ভব না, নিজেদের মতো করে ছোট ছোট ভাবে এগিয়ে এই কাজগুলোকে করতে হবে। কখনো বলেছে করছিস বটে কিন্তু হতাশ হোস না, বাস্তবায়িত হওয়া বড্ড মুশকিল। আবার কখনো কখনো হয়েছে খুব মন খারাপ করে গোড়া কাকুকে ফোন করেছি বা দেখা করেছি, তখন বলেছে এ বাবা এই স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে তুই আবার নারী ক্ষমতায়ন ক্রীড়ার মাধ্যমে করতে যাচ্ছিস, এ তো ঠিক মানালো না ব্যাপারগুলো। আসলে মানুষ হিসাবে ভীষণ অন্যরকম ছিলেন, আমরা সবাই সেটা এক বাক্যে স্বীকার করি। আদ্যপান্ত একজন উঁচু চিন্তার মানুষ ছিলেন তিনি, সেই সাথে অদ্ভুত একটা রসবোধ ছিল, অদ্ভুত আড্ডা দিতে ভালোবাসতেন এবং ভীষণভাবে আধুনিক। সেই সাথে যেটা সব থেকে উল্লেখযোগ্য, পরম্পরা বা স্থানীয় অঞ্চল যেখানে থাকা, যে জল হাওয়ায় আমরা বড় হয়েছি সেই জায়গাটাকে তিনি কখনো অস্বীকার করেননি। এটা আমাদের গোড়া কাকুর কাছ থেকে শেখার আছে। মানুষরা চলে গেছেন ঠিকই, কিন্তু আমাদের জন্য রেখে গেছেন অনেক রসদ, যেগুলো ভাঙিয়ে আমাদের আগামী দিনগুলোতে এগিয়ে যেতে হবে। গোড়া কাকু মারা গেছেন 18ই ফেব্রুয়ারি। আজ আমরা একত্রে তাকে স্মরণ করব। তবে এটা সত্যি কথা, এক সন্ধ্যায় গোড়া কাকুকে স্মরণ করাটা একেবারেই নিয়ম রক্ষা হয়ে যায়। আসলে তিনি তো আমাদের স্মরণ মনন যাপন সমস্ত কিছুর সঙ্গে মিশে রয়েছেন। তবু এই আয়োজন আমাদের আনন্দধারার পক্ষ থেকে উত্তর প্রজন্মের কাছে আমরা একটা বার্তা রাখতে চাইছি। বার্তাটা হলো এই যে শুধুমাত্র সমাজ মাধ্যমে কিছু ছবি বা ফটো পোস্ট করিয়ে আমরা আমাদের দায় সারব না। যখন সত্যি সত্যি মানুষটাকে আমরা স্মরণ করতে যাই, আমাদের এই ভারতবর্ষের নানা সংস্কৃতি তো একত্র হয়েছে, সমস্ত সংস্কৃতিতে সমস্ত ঘরানাতেই আমাদের পূর্বপুরুষদের স্মরণে একটা বিশেষ পদ্ধতি রয়েছে। তাই যখন আমরা তাদেরকে স্মরণ করব, হয় আবক্ষ গঙ্গা জলে দাঁড়িয়ে তর্পণ করব, না হলে মাজারে বাতি দিয়েই তর্পণ করব। এই তর্পণ মানে তো শুধুমাত্র মন্ত্র উচ্চারণ না, আমাদের যাপনের সাথে তার যে আদর্শ, সেই আদর্শগুলিকে মিশিয়ে ফেলা এবং সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিন এগিয়ে চলা, এটাই আমাদের উদ্দেশ্য থাক। এবং আমাদের এই কাজের মধ্যে দিয়েই গোড়া কাকু বা ডাক্তার সৌমিত্র দত্ত অথবা গোড়াদা বেঁচে থাকবেন অনেকগুলো প্রজন্মের মধ্যে এটাই আমাদের সকলের প্রত্যাশা। আমি আমাদের এই অনুষ্ঠানে আজকে যারা উপস্থিত রয়েছেন তার মধ্যে আমি প্রথমেই
কিছু বলবার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডাক্তার সুজন সেন, আমাদের এখানকার খুব পরিচিত এবং সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন ডাক্তারবাবু। ডাক্তারবাবু আমাদের আনন্দধারার সবসময়কার সঙ্গী। ডাক্তারবাবুকে আমি একটু অনুরোধ করব গোরা কাকু সম্পর্কে কিছু কথা এখানে বলার জন্য। নমস্কার। আসলে স্মৃতি সভা বা স্মরণ সভায় বলাটা খুব সহজ হয় যখন হচ্ছে দূরত্ব থাকে। একজন কবি মারা গেছেন, একজন লেখক মারা গেছেন, তার স্মৃতি সবাই গিয়ে বললাম, অনেক সহজ হয়। কিন্তু যখন নিজের মনের কাছাকাছি বা যার সঙ্গে আমার সম্পর্কটা খুব কাছাকাছি, তার সম্বন্ধে বলাটা খুব কঠিন। আসলে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি কখনো গোরাদার বাড়ি যাইনি, গোরাদা কখনো আমার বাড়ি আসেনি, কিন্তু আমাদের যে সম্পর্কটা ছিল সেটা হচ্ছে দাদা ভাইয়ের মতো সম্পর্ক। আমি আমার প্র্যাকটিসের শুরু থেকে, বাবা ছিলেন অনেক কিছু টিপস আমি গোরাদার কাছ থেকে নিতাম। গোরাদা ইয়ার্কি মারতে মারতে হাসতে হাসতে অনেক টিপস দিত। আমি হয়তো একটা পেশেন্ট পেলাম অন্য ব্যাপারে, কিন্তু সে তখন প্রেগনেন্ট, তখন গোরাদাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, গোরাদা এই ওষুধটা দেওয়া যাবে? গোরাদা হ্যাঁ কি না আবার সাজেস্ট করলো। আবার গোরাদাও অনেক সময় এই আমি ভ্যাকসিন ভুলে গেছি, এই ভ্যাকসিনটা কোন বছরে দিতে হয় রে বলতো। এরকম করে আমাদের মধ্যে যোগাযোগ নিত্যনৈমিত্তিক তো ছিলই। আর রাস্তাঘাটে দেখা হলো তো গোরাদা যে এরকম হাসি মস্করা করে কথা বলতো সেসব তো আছে বলতাম। গোরাদার সঙ্গে আসলে শেষ দেখা আমার চৌরঙ্গিতে ওই পুজোর পরে, অভয় মঞ্চের পরে। কিন্তু মুশকিল হচ্ছে যে গোরাদা বা আমাদের স্বপনদা একটা জিনিস ভালো বুঝবে, ডাক্তার স্বপন রবির কাছে আমি অন্য প্রসঙ্গে একটু যাচ্ছি, যে আমাদের মধ্যে থার্ড ইয়ার সিনড্রোম বলে একটা সিনড্রোম ছিল। এটা হচ্ছে ডাক্তারি করতে গিয়ে মনে হতো সব রোগী বোধহয় আমার হচ্ছে। এটা থার্ড ইয়ারে যেহেতু আমরা রোগটা করতে শুরু করতাম, তখন মনে হতো আউটডোরে ছাত্র বেশি হাজির থাকতো দেখানোর জন্য থার্ড ইয়ারে। সেই জন্য আমরা ইয়ার্কি মারতাম, গাইনিটা নিয়ে নে ছেলেদের, তাহলে আর তোর মনে হবে না এটা হচ্ছে ওটা হচ্ছে, এবং সেটা হওয়ার চান্স। গোরাদা সেই ভেবে নিয়েছি কিনা আমি জানি না, কিন্তু সেটা নিয়ে থাকলেও যেভাবেই নিয়ে থাকবো, সেটা যে অশোকনগরের প্রভূত মানুষের উপকারে হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। এবং সেটা গোরাদা আসলে কি বলবো, আমি পৌলমকে বলছিলাম গোরাদাকে অনেকে ঈশ্বর বানিয়ে দিচ্ছে, কিন্তু গোরাদার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা তাই। প্রচুর পেশেন্ট প্রেশারের ওষুধ দেওয়া হয়েছে, পরের বার দেখাতে এসে বলছে প্রেশার তো নর্মাল হয়ে গেছে, তাই বন্ধ হয়ে গেছে। অগ্নিশ্বর হতে গেলে তো সেই ডায়লগটা দিতে হয়। আপনাকে যদি ঠাস ঠাস করে তিনটে চর মারার দরকার থাকে তাহলে কি একটা মারলে হবে? কিন্তু সেটা বললে তো গোরাদার মাথাও কাটবে, আমার মাথাও কাটবে, স্বপনদার মাথাও কাটবে, যদি তাই বলতে চাই। অতএব যারা ফেসবুকে অগ্নিশ্বর বানাচ্ছেন তারা কিন্তু তখন পাশে এসে দাঁড়াবেন না। এবং গোরাদাকে এটা অনেকবার ফেস করতে হয়েছে আমি জানি, কারণ হচ্ছে গোরাদার সঙ্গে প্রায় প্রত্যেকবারই আমি পাশাপাশি ছিলাম, সে মাতৃসদনে হোক মাতৃসদনের বাইরে হোক। দেখুন, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমি জীবনে ভুল করিনি। এটা যে কোনো প্রফেশনে ভুল হতে পারে, ডাক্তারিতে ভুল হতে পারে, কিন্তু ইচ্ছা করে নেগলেক্ট এটা ডাক্তারিতে কে জানি, আমি জানি না। কারণ হচ্ছে যে ইচ্ছে করে নেগলেক্ট করলে সব থেকে ক্ষতি কিন্তু সেই ডাক্তারের ভুলে। এবং এটাও কেউ বুঝতে পারবে না, গোরাদা সেটা বেশি ফিল করেছে, আমরা করিনি, কিন্তু গোরাদা সেটা বেশি ফিল করেছে। একটা বাচ্চা জন্মানোর সময় যে চিৎকারটা করে তাতে ডাক্তারের যে কি স্যাটিসফ্যাকশন আসে সেটা আর কারোর বোঝার ক্ষমতা নেই। আবার একটা পরিচিত পেশেন্ট মারা গেলে ডাক্তারের ডিপ্রেশন, সারা রাত ঘুমানো যায় না, সেটা আমরা সবাই জানি। কিন্তু এটা বাইরের লোক স্বাভাবিকভাবে, আমি তাদের দোষারোপ করছি, এটা ফিল করে না। এবং এই ফিল করতে পারে না বলেই কখনো ভগবান বানায়, কখনো শয়তান বানায়। গোরাদা নেই, আমার খুব অসুবিধে সব দিক থেকে, মানসিক তো বটেই, কিন্তু এই যে গোরাদার সঙ্গে কথা বলে হালকা হতাম বা কোনো টিপস নিতাম সেগুলো আমি নিতে পারবো, সেটা তো আমার ব্যক্তিগত ক্ষতি। কিন্তু অশোকনগরের যে ক্ষতিটা হলো সেটা বুঝতে পারবেন, কারণ এখন তো একটা টেন্ডেন্সি আছে না যে বাইরের ডাক্তার উনি বড় ডাক্তার, অশোকনগরের ভূমিপুত্ররা আদৌ ডাক্তারি পাস করেছে কিনা এমন সব মানে হাবভাবে প্রকাশ করে। একটা রোগ নিয়ে খুব ইয়ে হচ্ছে, সেটা অটোইমিউন ডিজিজ নিয়ে এখন খুব চলছে। অটোইমিউন ডিজিজটা হচ্ছে যে আমাকে যখন একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস
এরকম কিছু আক্রমণ করলো, শরীরটাকে প্রতিরোধ করার জন্য কিছু কিছু কাজ শুরু করে। এবার সেই ব্যাকটেরিয়া ভাইরাসও আবার এমন চালাক হয় তাদের গুণগত বৈশিষ্ট্যের জন্য যে তারা তাদের ক্ষমতায় আমাদের শরীরের প্রয়োজনীয় কিছু টিস্যুকে, সেলকে তার সঙ্গে মিলিয়ে দেয়, তার চেহারার সঙ্গে। তখন আমার ইমিউন সিস্টেম, প্রতিরোধ ক্ষমতা আইডেন্টিফাই করতে পারে না আলাদা করে, সে শরীরের পক্ষে উপকারী জিনিসগুলোকেও আক্রমণ করে বসে। এখনকার সমাজের কিন্তু এই অটোইমিউন ডিজিজ হচ্ছে, মানে কে কোথায় কি করলো তার জন্য সব ডাক্তার খারাপ, কে কোথায় কি করলো তার জন্য সব শিক্ষক খারাপ, এইটা হচ্ছে কমন করে দেওয়া হয়। এটা খুব বিপজ্জনক এবং আলটিমেট ক্ষতিটা কিন্তু ইন্ডিভিজুয়াল ডাক্তার বা শিক্ষকের থেকেও বেশি হয় সমাজে। এবং এই আমরা যারা পুরনো আছি, সকলটা এখন ছেড়েই দিয়েছে, রিটায়ার করে দিয়েছে, প্রায় ডাক্তারি আর করে না, গোড়াদা চলে গেল। অশোকনগরের ভূমিপুত্র অশোকনগরের কজন থাকে বলো? অশোকনগরে থাকে থাকে না, কিন্তু আমাদের কোনো দোষ ত্রুটি খোলাও করে ঘোষণা হয়। এইটা হচ্ছে ইমিউন ডিজিজ, অটোইমিউন ডিজিজ। আমরাও নিজেদের উঠিয়ে নিতে থাকি। গোড়াদারও শেষ সময় অনেক ফাইট করতে হয়েছিল। আমি গোড়াদাকে কখনো জিজ্ঞাসা করিনি কেমন আছো, কারণ গোড়াদাও জানে গোড়াদার রোগটা কি, আমিও জানি গোড়াদার রোগটা কি। অর্থাৎ গোড়াদা কেমন আছো এইটা জিজ্ঞাসা করার কোনো মানে হয় না, করতাম না। কিন্তু নানা রকম কথাবার্তা হতো, তাতে একটা হতাশা তৈরি, ব্যাপারটা আর কিছু না। গোড়াদার রাষ্ট্রপতি পুরস্কারও চায়নি বা কিছুই চায়নি, কিন্তু মানুষ যদি তার পাশে দাঁড়িয়ে সহানুভূতি, সহানুভূতি মানে ওই না যে এই রোগ হয়েছে সেটা সহানুভূতি না, যে ধরুন আমি বোঝানোর জন্য বলছি, সত্য কাকার আজকে জন্মদিন, সত্য গুহ। আমার একটা হয়েছিল করোনার সময়, আমি আমার টিচার বা বয়স্ক যারা আমার পরিচিতির মধ্যে আছে, যাকে আমি ফোন করতে পারি, আমি সকালে সকালে কিছুদিন অন্তর ফোন করে খোঁজ নিতাম যে কেমন আছে। সত্য কাকা আমায় বলেছিল তোমার খোঁজ কজন নেয়, তুমি তো আমাদের খোঁজ নিচ্ছ, তোমার খোঁজ কজন নেয়। তা আমি হেসে বললাম তাহলে কি করতে বলে? বলে কি করতে বলি তা বললে তো তুমি মানবে না, আর শিক্ষক হিসাবে সেটা বলতেও পারবে, তুমি করো। গোড়াদারও কিন্তু এইটুকুই চাহিদা ছিল, আর কিছু না। যে কাজের জন্য ঢাক ঢোল পেটাতে কেউ বলে না, আমরাও বলি, কিন্তু অহেতুক সমালোচনাটা যাতে বলতে। গোড়াদার এই আফসোসটা ছিল, আমি জানি না, এটা আমরাই শেয়ার করতে পারি, আর কারোর কাছে তো গোড়াদা একটু শেয়ার করতে পারবে না, করেনি। আমি জানি এখন গোড়াদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঠানিয়ে খুব লাভ নেই। যদি এরকম অর্গানাইজেশন কিছু সত্যি সত্যি ভালো কাজ করতে পারে, যেটা গোড়াদা চাইতেও আমরা চাই, তাহলেই গোড়াদাকে শ্রদ্ধা জানানো হবে। আমি সেটাই শেষ করছি, কারণ আমার পক্ষে আর বেশি বলাটা অসুবিধা হচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি। গোড়া কাকু অশোকনগরেরই মানুষ। গোড়া কাকু আমাদের আগের প্রজন্ম। গোড়া কাকুর মেয়ে আমার থেকে অল্প কিছু দিনের, কয়েক বছরের ছোট, 2-3 বছরের ছোট আমার থেকে, কিন্তু আমাদের বেড়ে ওঠাটা একসঙ্গে। আমরা যেমন এক স্কুলে পড়েছি, তেমনি এখানকার অশোকনগরের আমরা যারা আছি সকলেই আমরা ভানু স্যারের বাড়ির কথা জানি। সেই বাড়িতে আমাদের একটা ছোট্ট আড্ডা প্রত্যেক সপ্তাহে 2-3 দিন হতো। সেই সূত্র ধরে আজকে আমার মাই এখানে চৈতিদিকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। অংশুমিত্রা চৈতিদির কাছে গান শিখেছে, গোড়া কাকু চৈতিদিকে অসম্ভব ভালোবাসত। আজকে আমাদের মধ্যে চৈতিদি উপস্থিত আছে, চৈতিদিকে আমরা গান করার জন্য অনুরোধ করেছি। চৈতিদিকে গোড়া কাকুর প্রতি শ্রদ্ধা জানাতেই আজকে এসেছে অনেক কাজ ফেলে। আমরা এখন চৈতিদির গান শুনব। সম্পর্কে
একটা কথা না আমাকে ক্লাস শুরু করতে পারছি না। আমাদের পরিবারেরই একজন আমরা মনে করতাম। খুব ছোট থেকে ভুয়ান আমার মায়ের কাছে প্রথম গান শিখতে শুরু করে, তারপর হারাপুর তুতুলিগুলো মায়ের কাছে শিখেছে ভুয়ানিতে। তারপর ভুয়ান একটু বড় হওয়ার সাথে সাথে ওর মিউজিক ছিল ট্র্যাডিশনাল, সেই কোর্সটা পুরো আমার কাছে ওরা নিয়ে এলো, একটু শিখিয়ে দেয়। ওরা নিজে আসতো নেই, শুধু বসেই থাকতো, ভীষণ ভালোবাসতো গানটা আর কি। তো শেষ একটা ভুয়ানের একটা কলেজের অনুষ্ঠানে সকল জনবিবরী অমুক দরদিয়া এই গানটা ওরা বলল যে আমাদের একটা স্মরণসভা গাইতে হবে, ফোন করবো, সেটি তুই কখন সময় দিতে পারবে, আমি তখনই নিয়ে যাবো। ঠিক আছে, তুমি একটা চেম্বার্সের রিপোর্টটা নিয়ে এসো। তারপরে নিয়ে এসে বসে বসে ওরা গান শুনলো। আর সেটাই মানে শেষ গান ওদেরকে আমি শিখিয়েছিলাম, আমি সেই গানটাই গিয়ে ওরা শ্রদ্ধা জানাচ্ছি।
এই ছোট ছোট অনুভূতি আর এই মুহূর্তগুলোই বলে দেয় গোরা কাকু আমাদের কাছে কি ছিলেন আর কতটা গভীর ছাপ রেখে গেছেন। এই স্মরণ মানে তো শুধুমাত্র একদিন আমরা একত্র হয়েছি তা নয়, আমরা আমাদের যাপনের সঙ্গে গোরা কাকুকে বহন করে নিয়ে যাব। চৈতিদির গান আমাদের সকলকেই ভারাক্রান্ত করেছে, এটা বলার অপেক্ষাই রাখে না, কিন্তু আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব। এখানে উপস্থিত রয়েছেন গোরা কাকুর একেবারে ছোটবেলার বন্ধু, একসঙ্গেই তারা পড়াশুনো করেছেন এবং তিনিও আমাদের অশোকনগরের ভূমিপুত্র ডাক্তারবাবু। আমি এখানে মঞ্চে আসার জন্য একটু অনুরোধ করব ডাক্তার স্বপন ভৌমিক মহাশয়কে। আমার ড্রাইভারের বউয়ের একটা প্রেগনেন্সি ছিল, প্রেগনেন্সিটা কমপ্লিকেটেড ছিল এবং সেই প্রেগনেন্সিটা এনআরএস থেকে আগের বার বাচ্চাটা মারা গেছিলো। এইখানেও অন্য ডাক্তার দেখতো, আমার কাছে এসে কান্নাকাটি করে পড়লো। আমি ওরাকে ফোন করলাম, ওরা প্লাসেন্টাল ম্যাচুরিটি এই আছে করবে, ও কিন্তু করলো রিস্ক নিয়ে। যদিও বাচ্চাটা অ্যাবনর্মাল জন্মেছিল, সাথে সাথে মেজারমেন্ট নেওয়ার জন্য বাচ্চাটা বেঁচে গেল এবং বাচ্চাটা এখন খুব সুস্থভাবে খেলে ধরে কাটাচ্ছে। আমার এতগুলি কথা বলার কারণ এই কেসটাকে আমি রিপ্রেজেন্ট করবো বলে। ও তো ক্লিনিক্যালি শুধু একটা প্লাসেন্টাল গ্রেডেশন দেখে, প্লাসেন্টাল ম্যাচুরিটি দেখে ওই রিস্কটা নিল। যাই হোক, আমি আর কিছু বলবো না, শুধু আমি একটা জিনিস বলছি যে অশোকনগর 24 ঘন্টার একজন ভালো ডাক্তার হারাল। আমি এবার একটু বলবার জন্য অনুরোধ করছি, আমাদের মধ্যে রয়েছেন আমাদের অভিভাবক বিশ্বনাথ বর্ধন, কাকুকে একটুখানি আসার জন্য। আমি আনন্দধারার একজন সদস্য, সে ঠিক আছে, কিন্তু তার মাথার থেকে এই ঘোরার ব্যাপারটা সমাজসেবা করার দরকার, প্রয়োজন এবং খুবই প্রয়োজন। এই যে উপলব্ধি, এই উপলব্ধিটা আমাকে অত্যন্ত আমার মনের ভেতরে সাড়া দিয়েছে যে আমাকে আপনি দিতেই হবে। আমি জানি না আর কটা স্মরণসভা হবে, কালকে একটা স্মরণসভা আছে, তারা চেষ্টা করছে যাতে জমা একটা, কিন্তু আমার যা অতীত অভিজ্ঞতা আজকের দুনিয়ায় এই স্মরণসভার কথা সবাই মুখে ভুলে যায়, কিন্তু কিছু কিছু লোকের তো আমাদের পড়া উচিত না, কিন্তু দুর্ভাগ্য হলেও এটা সত্যি। বিভিন্ন বাহানা দিয়ে আমি ব্যস্ত আছি বা আমি থাকবো না, এগুলো আমাদের দীর্ঘদিনের উপলব্ধি, খারাপ লাগে। কিন্তু আজকে সবাই যারা এসছেন তাদেরকে আন্তরিকভাবেই আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। গোড়ার ব্যাপারে বলার মানে আমি তো অশোকনগরে অনেক পরে এসেছি, কিন্তু যেহেতু গোড়া আমার মামার বাড়ি আছে 3 নম্বরে, অনেক মামাই আছে এখানে, তার দুটো বাড়ি পরে গোড়ার বাড়ি। আর আমার দিদি তখন হাবড়া গার্লস স্কুলের টিচার, ওইখানে আমাদের বাড়ি রানাঘাট ছিল এবং সেই সুবাদে দিদি সুবাদে আর আমার মামার বাড়ির সুবাদে গোড়ার সাথে বা গোড়ার বাবা ছিলেন আমাদের বয়সেনী স্কুলের টিচার, আমার দাদাও ছিল বলে হেড ক্লার্ক। সবটা মিলিয়ে একটা পারিবারিক সম্পর্ক। এবং যেটা বলার, ও আমার থেকে অনেক ছোট, অনেক ব্যাপারে আমরা আলোচনা করেছি, আমাদের এসে সংক্রান্ত ব্যাপারে আলোচনা করেছি। তাহলে একটা দুর্গম আপনারা চিন্তা ভাবনা করছেন, এই অবস্থায় কতটা আপনাদের সাফল্য আসবে আমি জানি না।
সত্যি সত্যি তাই হয়েছে। এখন খেলাধুলার ব্যাপারটা কতদূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আমি জানি না। আমি তো ব্যক্তিগতভাবে নিরাশ হয়েছি এবং আমার ইচ্ছাটাও অনেক কমে এই বয়স হয়েছে। সুতরাং এরকম মানুষ পাওয়া খুবই মুশকিল। এবং ঘোড়ার কত ব্যাপার ছিল, সমস্ত দত্ত কতজন চেনে আমি জানি না, সবাই ঘোড়া হিসাবেই চেনে। এবং প্রতিটি জায়গায়, বিশেষ করে আমরা এখন যেখানে অফিস করছি তার পাশেই পীযূষের ফার্মেসি, ওখানে একবার থাকবেই। এবং ওখানে ও কি করতো আমরা দেখেছি, ওই সমস্ত ইংরেজি কাগজে হোক আর বাংলা কাগজে হোক যে শব্দ যত থাকতো ওটাই ও একটা আনন্দ পেত। তারপরে চলে যেত তার চেম্বারে আমাদের ওখানে, এবং পরিশেষে দেখতাম ওই একদম বাল্যকালের যারা বন্ধু বান্ধব তাদের নিয়ে একটা আসর হতো ওই আমাদের 8 নম্বরের রেশনের দোকান, সেই রেশনের দোকানে অন্ততপক্ষে ঘন্টাখানেক ওটাদের। এবং এই দুর্যোগের মধ্যেও কিন্তু এটা পাচ্ছিল। এবং যে যখন যেদিক দিয়ে যেত চেনাশোনা সবাইকে চেনে, সে উইশ করবে এবং অটোমেটিক্যালি অন্যরাও উইশ করতো। মানে সম্পূর্ণভাবে অশোকনগরের প্রাণকেন্দ্রের থেকেই ওর উন্নতি এবং এখানেই ও থাকতে চেয়েছিল। কারণ আমি অন্তত জানি, বিভিন্ন কারণে এটা আমি জানি যে ওর প্রচুর বন্ধু বান্ধব আছে যারা কলকাতায় প্রতিষ্ঠিত এবং প্রচুর টাকা ইনকাম করে। এবং সেরকম কিছু ডাক্তারবাবুর সাথেও আমার পরিচয় হয়েছিল। ওই পাগল ছেলে, ও আমার অনেক বলেছি, ও আমাদের থেকে অনেক আরও ভালো, কিন্তু দুর্ভাগ্য ওই অশোকনগরই পড়ে থাকছে। এবং আরও কিছু কেসে দেখেছি যে আজকাল যেটা ডাক্তার বললেন যে সবাই কলকাতায় গেলে পরেই অনেক বড় বড় ডাক্তার পাওয়া যাবে, পাওয়া যেত যাবে সে তো, কিন্তু সেক্ষেত্রেও আমি গোড়াকে দেখেছি। বিশেষ করে গোড়া তো সেই অর্থে গাইনোকোলজিস্ট নয়, কারণ যতটা MBBS করে হয়েছে হয়েছে, কিন্তু এই অঞ্চলটাতে কিন্তু ও গাইনোকোলজিস্ট হিসাবে বিখ্যাত এবং প্রচুর মানে পেশেন্টকে সাহায্য করেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে বলতো মানে খুব পরিচিত গেছে। আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল, আমার মেয়ের ক্ষেত্রে বলে যে আমি সব দেখছি কিন্তু ডেলিভারিটা হবে আমার এক বন্ধু লেকটাউনে বা সল্ট লেকে, যেটা আপনি বলবেন, আপনার কোনো চিন্তা নেই। এই ধরনের মানসিকতা আজকের দিনে খুবই দুর্লভ। এবং যেটা নাটকটা করেছেন এটা অশোকনগরের বিশাল ক্ষতি। এই ক্ষতি সহজে দূর হবে। বিশেষে আমি বলবো আনন্দধারা এইভাবেই চলুক এবং আগামী দিনেও যাতে বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের হয়তো লোক সংখ্যা আমাদের বেশি হবে না, সেটা নো ম্যাটার, কিন্তু আমরা যে চিন্তা ভাবনার মধ্যে আছি যে অশোকনগরের জন্য আমরা কিছু করবো, সেটা অন্তত থাকবে। ওরা স্মৃতির উপরে শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। খুবই মিস করবো আমরা, একথা বলে আমি বলতে চাচ্ছি। বিশ্বনাথ বাবু তাই একই রকম ভাবে আবেগতাড়িত হয়ে পড়েছেন। আমরা বোধহয় সবাই খুবই ভারাক্রান্ত, তবু এর মধ্যেও একটা অন্যরকম মাধুর্য রয়েছে, যেটা হয়তো আরো 1 বছর পর 2 বছর পর আমাদের কাছে স্মৃতি হয়ে ধরা দেবে। এই সংস্কৃতির থেকে আমরা কোনোভাবেই বিচ্যুত হতে চাই। যখন মনে পড়ছে না, তখন মনে হচ্ছে যে আর কিছুই ভালো লাগছে না। তখন মনে হচ্ছে আমাদের আগের প্রজন্মকে আরো বেশি করে আঁকড়ে রাখি, আমাদের বাবা মা বা এই স্থানীয় যারা রয়েছেন তাদেরকে একদম ছাড়তে ইচ্ছা করছে না।
যাই হোক, আমার সঙ্গে অংশু মিত্রা মানে গোড়া কাকুর মেয়ের কথা হয়েছিল। ও বলেছিল ওর খুব কাজের চাপ, কারণ বাবার জন্য অনেকদিন অফিসে যেতে পারেনি, তাই ও সদ্য জয়েন করেছে। আজকের দিনটা ও উপস্থিত থাকতে পারবে না, এটা আমাকে পরেও জানিয়েছে। আজকে আমি ওকে এই অনুষ্ঠানের ছবি পাঠিয়েছিলাম, এটা শুরু হওয়ার আগে। ও আমাকে দেখে বলেছে, পৌলমীদি আমার খুব ভালো লাগছে, আমার খুব ইচ্ছা করছে যে আমি এক্ষুনি তোমাদের ওখানে চলে যাই। লিখেছে আমাকে, এটা হোয়াটসঅ্যাপে লিখেছে, বাড়িটা কোথায় বলো, আমি একদিন তোমার সঙ্গে যোগাযোগ করব। মানে মানুষের মন, প্রত্যেক মানুষেরই একটা মন রয়েছে, সেই মনটাকে আমরা সবাই হয়তো ছুঁতে পারি না, সেটা ছুঁয়ে ফেলতে পারলে কিন্তু সব মানুষই ভীষণ আপন। গোড়া কাকুর মেয়ে, সেও আমাদের সাথেই আছে, সে তার যা যা ব্লেসিংস বা তার যা যা জানানোর আমাকে জানিয়েছে, আমি এই কথা আপনাদেরকে জানালাম। এটা আমার জানানো দায়িত্বের মধ্যে পড়ে, তাই আমি আপনাদেরকে বললাম। এবার আমি একটু অনুরোধ করব, আমাদের পরবর্তী প্রজন্ম, মানে এতক্ষণ যারা বললেন তারা আমাদের আগের জেনারেশন, এবার আমাদের জেনারেশনের থেকে আমি নির্মাতা চট্টোপাধ্যায়কে একটু অনুরোধ করব, আমরা যেভাবে দেখেছি গোড়া কাকুকে, সেই বিষয়টা তুমি যদি একটুখানি বলো। নমস্কার, উপস্থিত যারা আছেন তাদের সকলকে দেখে আমার বয়োজ্যেষ্ঠ প্রণাম জানাচ্ছি। আমার ছোট কয়েকজন আছে। আজকের এই অনুষ্ঠানটা মানে মূল সুরটা এমনভাবে বাঁধা হয়ে গেছে, সত্যি হৃদয় খুবই ভারাক্রান্ত। চৈতিদির গানটা যেরকমভাবে গানিয়ে দিয়ে গেল, বা শ্রদ্ধেয় বিশ্বনাথ বর্ধন যেভাবে বললেন, এটা এই ধরনের অনুষ্ঠানের প্রাণকেন্দ্র। আমাদের শুধু ফর্মালিটি করা নয়, যে একটা মানুষকে তার প্রয়াণের পরে আমরা স্মরণ করছি, শুধু মানুষটিকে নয়, তার সমস্ত কর্মকাণ্ডকে আমরা স্মরণ করছি। এবং সেখানে যেটা পৌলমী একটু আগে বলে গেল, যে উনি আমাদের আগের প্রজন্মের মানুষ, আমরা শৈশব থেকে তাকে দেখেছি। তখন তিনি ডাক্তারি পাশ করে এসেছেন, আমি ব্যক্তিগতভাবে দেখেছি তাকে যখন তিনি একদম তরুণ বা যুবক একজন ডাক্তার হিসেবে অশোকনগরে এলেন, মেডিকেল কলেজ পাশ করে, MBBS পাশ করে। তখন থেকে ওনার একটা আপাত গাম্ভীর্য ছিল প্রথম দিকে, কারণ যে ধরনের ডাক্তারদের সঙ্গে আমরা হয়তো প্রতিদিন পরিচয় ছিলাম, তখন তার পদ্ধতিটাও একটু আলাদা, একদম নতুন। সেই হয়তো তার প্রয়োগ অন্যরকম হচ্ছে, এবং যেটা সুজনদা বললেন যে প্রত্যেকেরই তো কিছু ভুলভ্রান্তি হয়, এবং একদম নতুনকে আবাহন করায় আমাদের নিজেদেরও কিছুটা প্রাথমিক একটা জড়তা থাকে। এরকম বেশ কিছু জিনিস অতিক্রম করে আমার শৈশবের একটা স্মৃতি ওনার সঙ্গে আছে। আমার বাড়িতে উনি সেই ওনারা এলেভেল ভেসপা বোধহয় ছিল, তখন উনি স্কুটারটা শব্দ কেনেন। তারপরে আমার দাদু ছিলেন এলএমএফ ডাক্তার, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অশোকনগর শাখার সভাপতি ছিলেন এক সময়। তখন সম্ভবত তার সঙ্গে দেখা করতে গিয়েছিল, তখন আমি ক্লাস 4-5-এ পড়ি এরকম। তারপরে দাদু গত হন, তারপরেও ওনার সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। তারপরে তো উনি প্র্যাকটিস শুরু করার পরে একবার 1996 সাল কি 95 সাল হবে, তখন এই চাকলার লোকনাথ মন্দিরটা হয়নি, মানে খুব ছোট্ট একটা আকারের মন্দির, একটা বিরাট বট গাছ, বাঁধানো বট গাছের তলায় একটা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ছিল। সেখানে একটা দাতব্য চিকিৎসালয় চালু করা হয়েছিল। তখন যারা এই মন্দিরের প্রতিষ্ঠাতা তারাই করেছিলেন, এবং তখন ওই সৌমিত্র দত্ত গিয়ে ওখানে বসতেন। একবার আমি একটা সাংগঠনিক কাজে ওখানে গিয়েছিলাম, তো আমরা ওই চাকলায় একটা গ্রামে ঘুরে তারপরে মানে দুপুরে আর কি জল খাবার জন্যই আর কি ওই বট গাছের তলায়, তখন উনি ওই সামনে গ্রামের লোক
এবং উনি একটা টেবিল একটা চেয়ার নিয়ে বসে ওই বিনা পয়সায় চিকিৎসা করছেন। তখন কিন্তু ওনার আরো অনেক অল্প বয়স। এখানকার এই প্র্যাকটিস ছেড়ে উনি ওখানে, ফলে ওনার যে মানসিক সংগঠনটা ডাক্তার হিসেবে, যেটা পরবর্তীকালে অশোকনগর অনেক বেশি করে পাবে, এটা একদম প্রথম থেকেই ছিল। এবং অশোকনগর কি হারালো সেটা অশোকনগর হয়তো যার হবে সে বুঝতে পারবে। কারণ একদম নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মোটামুটি আমাদের মতো এই মধ্যবিত্ত পরিবারে, যেটা খুব মানে একটা খুব রেগুলার ইনসিডেন্স, যে ডেলিভারি কেস বা মেয়েদের যে রোগ, যেটা আগে তো ওরকমভাবে অ্যাড্রেসালি হয়তো হতো না, সেক্ষেত্রে একজন মোটামুটি স্পেশালিস্ট ডাক্তারের কাছে গিয়ে মেয়েরা সহজভাবে তাদের রোগ সংক্রান্ত আলোচনা করা বা এই ধরনের জিনিসগুলো অশোকনগরে মানে গোড়াদার সমার্থক ছিল। ফলে এইখানে এসে যে মনটা উনি এই ডাক্তারিতে ঢেলেছেন, যেটা আমার মানে মানুষ হিসেবে একজন সত্যিকারের ভালো মানুষ, তার একটা আপাত একটা গাম্ভীর্যের আড়ালে যে একটা কোমল মন ছিল, যে কোনো দরকার, মানে আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যাংকে যাচ্ছি, উঠে বাবুজিদা এইদিকে বসে আছে, আমি ডাক্তারবাবু আছে, ঠিক আছে, হয়তো আমার নিজের কোনো প্রয়োজন টুক করে একটু জিজ্ঞেস করে, এই জিনিসটা রইল না। এই যে অশোকনগরে থাকেন, অশোকনগরে মানুষের জন্য কাজ করেন, এরকম ডাক্তার আস্তে আস্তে কমে যাচ্ছে। সুজনদা আছেন, স্বপনদা তো বললেন এখন করেন না। মানে সাধন সেনের যে লিগাসিটা, সাধন সেনের লিগাসিটা, আমি সাধন সেনকে দেখেছি, আমি প্রত্যক্ষভাবেই দেখেছি। তো সেই লিগাসিটা উনি কিন্তু ওনার এবং বহু ক্ষেত্রে বিনা ভিজিটে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষের সঙ্গে মিশে যাওয়া। এই যে একটা আড্ডাবাজ মন, একটা বাঙালিয়ানা, এবং সবসময় একটা সদা জাগ্রত মন। একটা ডাক্তার মানে সে শুধু এর মধ্যে ডুবে নেই, শুধু প্র্যাকটিসে ডুবে নেই, সে অভয়ার জন্য মঞ্চে গিয়ে বলছে, সে সবকিছুকে ছাড়িয়ে তার একটা সামাজিক মনকে সে জাগিয়ে রেখেছে সবসময়। যে কোনো বিষয়ে তার সঙ্গে কথা বলা যেত, এবং সবচেয়ে বড় ব্যাপার একটা অদ্ভুত উইট ছিল, যেটা সকলের মধ্যে থাকে না। অনেকে হয়তো পেশাগতভাবে বা পড়াশোনার দিক থেকে খুব অনেক উঁচুতে আছেন, কিন্তু উইট সকলের থাকে না। একটা কথা বলা, সেই কথাটার একটা যে মাধুর্য বা একটা রসবোধ, এটা তার সঙ্গে কথা বলে আমার মনে আছে 2019 সালের 1 জুলাই ডক্টরস ডের দিন। তো আমি তখন আমরা কয়েকজন মিলে একটা সংগঠন বানিয়েছিলাম, হৃদয়ে অশোকনগর, এখন ফাংশন নেই, মানে নামেই আছে। তখন আমরা প্রথম দিকে এই অশোকনগর থেকে পার্থেনিয়াম গাছ নির্মূল করবার জন্য কিছু কর্মসূচি নিয়েছিলাম, এবং আমাদের একটা উদ্দেশ্য ছিল যে একটা মানে চিকিৎসার ব্যবস্থা যদি এরকম করা যায়, যে রাত বিরেতে অশোকনগর তো আস্তে আস্তে বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে, এবং রাত বিরেতে যে একলা মানে বয়স্ক মানুষ বা বয়স্ক মহিলা যারাই থাকবেন, বয়স্ক মানুষরা, তাদের জন্য যদি একটা মেডিকেল সেল অন্তত ওভারনাইট জাগিয়ে রাখা যায়, সেটা আমরাই ভলেন্টিয়ার করলাম। একজন ডাক্তারকে বলা থাকলো, তাকে যদি পাওয়া যায়। তো আমরা ডক্টরস ডের দিন আমরা ডিএমসি মার্কেটে গিয়ে আরো অনেককে দিয়েছিলাম। সেদিন তাকে একটা কলম আর একটা ফুল এই দিয়ে সংবর্ধনা জানিয়েছিলাম। তো সেদিন এসে আমাকে বলেছিলেন যে ডাক্তারদের আবার এসব দিতে হয় নাকি, ডাক্তার তো এসব মানে শুধু কিস্তি দিলেই হয়, হ্যাঁ, মানে এসব আবার পায় নাকি। এবং মানে ওনার জনপ্রিয়তাটা, ওই যে যেটা বিশ্বনাথ বর্ধন বললেন, যে আমি তো যেতে আসতেই দেখতাম ওই জীবেশ কাপুরের রেশন দোকানে, মানে ওনাদের একটা আড্ডা, বা পিজুসদার দোকানে যে ডিএমসি মার্কেটে যাওয়ার আগে যে একটা হল্ট দিতে হয়, গাড়িটা যে ওটা পিজুসদার দোকানের সামনে গোড়া ডাক্তারের গাড়ি দাঁড়ানো, এবং ওইটা পৃথিবী উল্টে গেলে ওই গাড়িটা একটু দাঁড়িয়ে যাবে এবং ফেরার সময় ওখানেও একটু দাঁড়াবে। এই যে একটা অদ্ভুত ব্যাপার, এই যে মানে এটা হৃদয়ে ছুঁয়ে যায়।
ওনার দরকার ছিল না। মানে আমি একটা ঘটনা দিয়ে শেষ করি, হয়তো খুব অগোছালো হয়ে গেল বক্তব্যগুলো। মানে অশোকনগর কি হারালো, মানে অশোকনগরের মা বোনেরা কি হারালেন, এরপরে কি হবে আমি জানি না। মানে কলকাতায় গেলে যে চিকিৎসার খরচ, যেটা স্বপনদা বললেন যে কলকাতায় গেলে যে ডায়াগনোসিস করার যে খরচটা, প্রাথমিক ধাক্কাটা, এটাই অনেকে সামলে উঠতে পারবে। সকলে তো অর্থনৈতিকভাবে ততটা সমৃদ্ধ নন। এটা উনি এখানে যে কি উপকার করতেন এটা মানে বোঝানো যাবে। আমি একটা ঘটনা দিয়ে শেষ করি। আমি কুচবিহারে গেছিলাম একটা অফিস ট্যুরে, সেটা সম্ভবত 2013-14 সাল। কুচবিহার রাজবাড়ি প্রতিষ্ঠিত একটি ক্লাব আছে, মানে সে বেশ রয়্যাল ক্লাব আর কি। তো সেখানে বিলিয়ার্ডের টেবিল ফেবিল আছে আর কি, মানে আমাদের যে ক্লাবে ক্যারাম থাকে ওদের বিলিয়ার্ড ফিলিয়ার্ড আছে, এবং যে কাউচ ফাউচ দেওয়া বড় ক্লাব, কিন্তু পুরনো একটু বিলাবিলিটি। তো তখন ওখানে তো আমি গিয়েছি, আরো আমার পরিচিত যারা ওখানে কর্মরত তারা গিয়েছেন। তো ওখানে সন্ধ্যেবেলার ক্লাবে অনেকে আসেন টাসেন, সেখানে এক ডাক্তারের সাথে আমার পরিচয় হলো। তো আমি অশোকনগরে থাকি শুনে উনি আমাদের প্রথমেই সৌমিত্র দত্তর কথা বলেন। সৌমিত্র দত্ত তো আমাদের সাথে পড়ত। সৌমিত্র দত্তকে চেনেন? হ্যাঁ চিনি। মানে উনি সাথে সাথে ফোনে ধরবেন, সাথে সাথে আমি ফোন করছি বলে ফোন করলেন, এবং ফোনে আমার সাথে কথা হলো। বলছে তুই ওখানে কি করছিস? আমি এই এসছি অফিসের কাছে। বললো হ্যাঁ করে টোলে, তখন সম্ভবত চেম্বারে ছিলেন। তারপরে ওই ভদ্রলোক বললেন যে ওই যেটা বলা হয় যে উনি অনেক উন্নতি করতে পারতেন, হয়তো মানে পার্থিব উন্নতি বা যেটা আমরা বলি অর্থনৈতিক। একটা ডাক্তার তো এখন একটা অনেক ক্ষেত্রেই টাকা উৎপাদনের মেশিন হয়ে যান, সেক্ষেত্রে উনি হয়তো সেই পথটা বাছেননি। এবং এই যে বাছেননি, এটা যে অশোকনগরের কত সৌভাগ্য বয়ে এনেছিল, যেটা আমি বললাম যে সাধন সেনের পরে এইটা যে উনি ওই ধারাটাকে বহন করে, সুজনদাও আছেন এখনো। এরপরে যে কি হবে, এরপরে অশোকনগরের মানুষের, আমরা তো ভৌগোলিক দূরত্বটা কমিয়ে ফেলতে পারবো না, এবং যে উন্নয়নকে আমরা আপাত দৃষ্টিতে বহিরঙ্গিকভাবে দেখি, সেটা হাসপাতালে আপনি যদি যান, যে কোনো একটা স্টেট জেনারেল হাসপাতাল বা যে কোনো হাসপাতালে, বাইরের চটকের থেকে যখন সেটাকে অতিক্রম করে আপনি ভেতরে ঢুকবেন, দেখবেন একটি সিটি স্ক্যান করাতে গেলেও আপনাকে বাইরে নিয়ে যেতে হচ্ছে রুগীকে। ইন হাউস রুগীকেও বাইরেই নিয়ে যেতে হয়, হয় মেশিন নেই নয় টেকনিশিয়ান নেই, কিন্তু বাইরে একটি বড় গেট আছে, বিরাট একটা তোরণ আছে। ফলে এই ধরনের পরিকাঠামোর মধ্যে এই ধরনের ডাক্তাররা যদি হারিয়ে যান বা চলে যান, এইটা মানে একটা অপূরণীয় ক্ষতি। আমরা অনেকের মৃত্যুকেই অপূরণীয় ক্ষতি বলি, হ্যাঁ দেখবেন এটা একটা কমন টার্ম যে অপূরণীয় ক্ষতি। কিন্তু কিছু কিছু মানুষের চলে যাওয়াটা সত্যি ক্ষতি, মানে সেটা সত্যি অপূরণীয় ক্ষতি। এটা পূরণ করবার নয়, সচরাচর হবে না, আবার কেউ আসবেন এরকম সেটা হওয়ার নয়। এবং সবচেয়ে যেটা বললাম, ওনার যে জোভিয়াল যে একটা মেন্টালিটি ছিল, এটা সবচেয়ে বড় উদাহরণ এই শেষ কবছরের উনি, যিনি এই মারণ রোগ বুকের মধ্যে নিয়ে তিনি লোকের সাথে সহজভাবে স্বাভাবিকভাবে, এবং এই রোগটা নিয়ে হয়তো গেছ গত বছরই আমি এই সময় আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছি, বোঝার টাইম কিন্তু বেশি নেই, যা করবি তাড়াতাড়ি, সময় কিন্তু বেশি নেই, আমিও জানি না। এই যে একটা মনকে মানে নিজের আগত প্রায় সমাগত প্রায় মৃত্যুকে বরণ করে হাসি মুখে বরণ করার মতো যে মন, এটাই একটা মানুষের পরিচয়। যাক, যদি আত্মা বলে কিছু থেকে থাকে আদৌ, তাহলে তিনি শেষের দিকে যে কষ্টটুকু পেয়েছেন সেটার প্রশমন হোক, সেই আত্মার শান্তি পাবে। ধন্যবাদ জানাই
আন্তরিকভাবে পছন্দ করতাম। পিছনে একটু কারণ আছে। যখন শুনলাম ডক্টর সমীর মারা গেছেন, আমি অনেক আগে থেকেই জানি উনি ক্যান্সারে আক্রান্ত। যখন শুনলাম উনি মারা গেছেন, তারপরে ভাবছিলাম যে এরকম একটা মানুষ, তার তো পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই বা বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত, এই মানুষটা স্মরণ সময় করতে পারে, কে করবে, এটা মনে মনে ভাবছিলাম। তো যখন দেখলাম যে পৌলমী অশোক ঘোষ পোস্ট করেছেন যে আনন্দধারার পক্ষ থেকে ডক্টর দত্তের স্মরণ সভা আয়োজন করা হচ্ছে, আমি আন্তরিকভাবে ভীষণ ভীষণ খুশি হয়েছি এবং ভেবেছি যে আমি তো অনেক সম্পর্কে, তার সম্পর্কে অনেকটা জানি না। আমি আমার ভালোবাসার মানুষটার কথা খালি শুনবো, খালি শুনবো, খালি শুনবো। এই ভালো লাগার মানুষটা বিভিন্ন রকম কিছু শুনবো, আমি তার জন্য এসেছি। আমার ভালো লাগার দুটো কথা বলি। আমাদের এক মাস্টারমশাই ছিলেন যার নাম প্রমথনাথ দত্ত, বাংলা মাস্টারমশাই। তাকে আপাত দৃষ্টিতে কেউ ভদ্রলোক খুব একটা বলেন না। আমরা যারা স্টুডেন্ট, আমরা তাকে, তার ফটোটাকে এখনো ঘরের মধ্যে বানিয়ে রেখে প্রণাম করে যেতে পারি, কিন্তু অনেকেই আপাত দৃষ্টিতে তার সঙ্গে যদি উনি হোমিওপ্যাথি প্র্যাকটিসও করতেন, যখন পেশেন্ট হিসাবে আসতেন এমন ভাবে কথা বলতেন যে উনি একজন ভালো ভদ্রলোক, এটা মনে হতো না প্রথম প্রথম। কিন্তু পরে বোঝা যেত মানুষটা একটা খাঁটি সুন্দর মানুষ। এই সৌমিত্র দত্ত এরকম একজন মানুষ, আমার খুব ভালো লাগলো তার জন্য। উনি তো শেষের দিকে শুধু গায়নি, অন্য কোনো পেশেন্ট দেখবেন না এবং নিয়ে গেলেও রাগ করতেন, শুধু গায়নি ডিল করবেন। কিন্তু তার আগে অনেকে জেনারেল পেশেন্ট দেখতেন, তো অনেক বাচ্চাদেরকেও দেখাশোনা করতেন। তো সাধারণত যেটা হয় যে বাচ্চারা খায় না, ডাক্তারবাবু আমার বাচ্চাটা খায় না, আমার বাচ্চাটা খায় না, ইত্যাদি ইত্যাদি। আমার খুব ভালো লাগতো যে উনি মুখের উপরে স্পষ্ট করে বলে দিতেন খায় না, তাতে কি হয়েছে, একদিন খাবে না, দুদিন খাবে না, ও খিদে পেলে নিশ্চয়ই খাবে, তার জন্য কোনো অ্যাডভার্টাইজার আমি লিখবো না। মানে এই যে জায়গাটা, যে সত্যিকে সত্যি করে বলা যে আমি অ্যাডভার্টাইজার লিখবো না, ওর খিদে পেলে তখন নিশ্চয়ই ডেকে নিজে খাবে, তার জন্য বেশি করতে হবে, এই যে বলা, অর্থাৎ এই যে আমার দৃষ্টিতে মনে হবে যেন খুব কেমন, যেন কি মুখ করে না, সত্যিটাকে সত্যি করে বলেছেন। এটা আমার হৃদয়কে টাচ করেছে। 2 নম্বর, তো আমার মিসেস যখন শুনলেন দত্ত মারা গেছেন, তো তখন বললো যে এখানে আমাদের বন্ধু বান্ধব এমন কেউ নেই যে তাদের সন্তানটা ডক্টর সৌমিত্রের হাত দিয়ে আলো দেখেনি। আমার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ নেই, অর্থাৎ প্রত্যেকের সন্তান সৌমিত্রের দত্তের হাত থেকে আলোকটা দেখেছেন। এই ডক্টর সৌমিত্র দত্ত, আর একটা ভালো লাগার কথা বলছি, এটা যে প্রেসক্রিপশন যেটা করতেন, দেখা যেত যে একটা বা দুটো মেডিসিন। আমরা জানি যে রিপ্রেজেন্টেটিভদের জন্য ইত্যাদি অনেক কিছু বোধহয় লিখতে হয়, অনেক ডাক্তারবাবুরা লেখেন। ডক্টর দত্ত তার ব্যতিক্রম ছিলেন, একটা বা দুটো।
এইরকম মেডিসিন লিখে, অর্থাৎ যেটুকুই লিখতে হয়, যেটুকুই ইনভেস্টিগেশন করতে হয়, অতিরিক্ত না। এই যে জায়গাটা ডক্টর, আমার হৃদয়ে খুব ভালো লেগেছে যে উনি তথাকথিত আর এই উপায় করতে হবে সেই রকম ডক্টর সৌমিত্র দত্ত ছিলেন। খুব ভালো লাগলো। আমি শুধু শুনতেই এসেছিলাম, এই দুটো কথা আমার হৃদয়কে টাচ করেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। উনি আত্মা যদি থেকেই থাকে সে মতন বলছি, আত্মা যেখানেই থাকুক শান্তিতে থাকুক। অসতম অসততময় তমসো মজ্জতময় মৃত্যুর্মৃত। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান মোটামুটি শেষের পথে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বাবুজি কাকু। বাবুজি কাকু, তুমি কি একটু কিছু বলবে? তুমি এসছো, এটাই আমাদের কাছে অনেকটা পাওনা। আমি তোমাকে জোরও করছি না, কিন্তু তোমার উপস্থিতিটা আজকে অনেক বেশি ডাক্তারবাবুর কথা মনে করিয়ে দিচ্ছে। মানে রমেন্দ্র বেটাকে ডেকে নেব স্মৃতিচারণের জন্য। নমস্কার সবাইকে, শ্রদ্ধা জানাচ্ছি। গোড়া আমাদের খুব কাছের, কারণ আমরা কুসুমেই সবসময় থাকতাম। বহুদিন থেকেই আমরা কুসুমে আড্ডা মারি, যাতায়াতের পথে রোজই আমাদের গোড়ার সঙ্গে দেখা হতো। এবং আমার 2 মেয়ে গোড়ার হাতেই হয়েছে, এবং 24শে ডিসেম্বর আমার বড় মেয়ের নাতি হয়েছে, সেটাও গোড়ার হাতেই হয়েছে। যাই হোক, আমি এসব কিছু বলছি না, গোড়াকে নিয়ে বললে শেষ হবে না। আমি গোড়ার একটা কাহিনীর কথা বলছি। সেটা হচ্ছে কোনো এক সালে একটা বন্যা হয়, বিশাল বন্যা। আমি ছোটবেলা থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলাম। তো ধীমান এসে আমাকে বললো, এরকম বন্যা হয়েছে, আমাদের কিছু একটা সংগ্রহ করতে হবে। তাহলে কি করা যাবে? ধীমান বললো, আমরা কিছু চাল সংগ্রহ, আমাদের 50 কুইন্টাল চাল সংগ্রহ করার একটা পরিকল্পনা। ধীমান, আমি আর কে ছিল আমার ঠিক মনে নেই, সালটাও আমার মনে নেই। তো প্রথম আমরা গেলাম ধীমান আর আমি ঘোড়ার কাছে। ঘোড়ার কাছে যাওয়াতে ঘোড়াকে সব পরিকল্পনাটা বললাম। ঘোড়া বললো, তোমরা এগিয়ে চলো, আমার যেটা সাহায্য করার করব। এবং ঘোড়া একটা বিশাল সাহায্য করেছিল, বিশাল অঙ্কের টাকা দিয়েছিল আমাদের এই চাল কেনা। যাই হোক, আমার একটা মানে মনের ইচ্ছা, ঘোড়ার এই স্মরণ সভায় আমি একটা গান গেয়ে শোনাই। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, আমি গায়ক নই, তবুও আমি একটা গান গেয়ে শোনাই, একটা নজরুল গীত। তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কবু, আমরা অবুঝ অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু, কিছু হারায় না তো কবু। তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কবু, তোমার মতো তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ, তোমার মতো তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ, অন্ধ নয়ন দেখতে না পাই তাই হে দুঃখ প্রভু, তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো প্রভু। ঝরে যে ফল ধুলায় জানি হয় না কবু হারা, ওই ঝরা ফলে দেয় যে জনম তরুণ তরুণ চারা, জানি হয় না কবু হারা। হারালো মোর প্রিয় যারা, তোমার কাছে আছে তারা, আমার
যায় না তো প্রভু। নমস্কার। ধন্যবাদ জানাচ্ছি রণেন্দ্র দেবরায়কে। আনন্দ দাদাকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে ঠিক সঠিক সময়ে ওনার এই স্মরণ সভাটা করার জন্য উপস্থিত যারা যারা এসছেন তাদের প্রত্যেকে অভিনন্দন জানাই। তা ওনার কথা যেমন একটু আগে নির্মাল্য যেটা বললো কুচবিহারে সকলকে জানতে পারে ওনার এক ব্যাচমেট ছিল কাঞ্চন ভট্টাচার্য, তার ডাক্তারি মহলে যে অর্থনৈতিক সার্জন আছে। তা ও বেহালাতে দেবী সেটিতে বসে এখনো আমলিতে বসে, আর মেট্রো মেট্রো সেরোলিকার ডায়ালিসিস সেন্টারে বসে আছে। তা বেহালাতে আমার যেহেতু বোর্ডের এই বাড়ি আর কি, সেটির সামনে গেলে আর ও ওকে বলতো সৌমিত। আমি যখন ঘোরা এই তুমি রাখো তো সৌমিত তো বলো তো, ওই যে এনআরএসে একসাথে ব্যাটসম্যান ছিল আর ও এটার একটা সহজ ইয়ে সকলের সাথে এমনভাবে মিশতো যাকে মানে বিরন্ধ ক্লাবেও দেখেছি ওকে চাঁদা তুলতেও দেখেছি, চাঁদা তুলতে দেখা। তারপর নির্মাণ যেটা বললো ব্যাংকের সামনে দাঁড়িয়ে টিকিটের দোকানে বসলে দেখা হলেই আর যারা যারা এখানে নিয়মিত বাজারে যায় গোলবাজারে মানে অসুস্থতার আগে ঘোড়া কিন্তু একটা নিয়মিত বাজারে যেত ব্যাগ তুলে। গাড়িটা যখন কয়েকবার একটা গাড়ি ছেড়ে দিয়েছিল রিক্সায় করে যাতায়াত টোটো করে আর কি। ওর এই সহজিয়া সকলের সাথে মেশাটা একটা বড় একটা মাত্রা কিন্তু আমাদের কাছে একটা ভালো লাগতো, আর ভালো লাগার একটা বিষয় ছিল ওরা। আর ও যেটা কখনো আমি দেখতাম না, কখনো মানে যেহেতু নাকি মহিলারা যেত তো তারপর আমার ও ওই ক্যাপসুল ট্যাবলেট বলতো না বড়ি, এই বড়িটা আমার মনে একদম পেটেন্টের কথাটা, এই বড়িটা এতবার যেটা ডাক্তাররা বলে আর কি, যেটা আমাদের এখানে আরও যারা সকল তো ফোটা প্র্যাকটিস করেনি, যেটা আমাদের কোনো ডাক্তার সুজন সেন বিভিন্ন বিষয় থাকে, ওনারা সকলের সাথে মেশে। ওনার এই জিনিসটা কিন্তু আমাদের একটা বড় প্রাপ্তি ছিল, সকলের সাথে মেশা, দেখা হলে কথা বলা। একদিন এমন সহজভাবে বলছে, একদিন তখন গাড়ি ছিল, গাড়িটা ছেড়ে দেয়নি আর কি। তাহলে ও এই ছেলেটি তো বাবুলিও তো খুব ভালো, সবাইকে বসা এন্টারটেন করার টাই ছিল, সেরকম দেখলে বলে দিও দাঁড়া কোনো পেশেন্টকে। একদিন ওই যে যেখানে নাকি প্যান কার্ড করেছে দাঁড়িয়ে ওরা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, দেখতে যাবো আমি তাকে ওইটা কী হচ্ছে, আর না না গাড়িটা আসেন তাহলে হাউস করে খাচ্ছে শোনেন, এই তোমরা কিন্তু এসব বড় খবর না কিন্তু না, আপনারা কিন্তু বলবেন শুনবেন। এই যে একটা বলা, আমি বললাম তাকে ওইটা কী হচ্ছে না একটা হাউস করে খাচ্ছে, ওই গাড়িটা আসেনি তো এই শোনেন আপনারা কিন্তু এসব বলবেন শুনবেন না কিন্তু। এই মানে ওর এইসব জিনিসগুলো তো যারা যারা মিশেছে সেটা তো সকলেই ভালো লেগেছে। ঘোড়ার এমন কথা হচ্ছে ওর পরিবারের কেউ নেই, ওর স্ত্রী ওরা জানতো, কারণ আমি ওই মানে ওর কথা যে যখন চেম্বার না করতো ওই মানে কাঞ্চন আর কি, কাঞ্চন ঘরটা অর্থোপেডিক সার্জেন, অনেকেই জানেন কলকাতায় না ডাক্তারি মহলে যাতায়াত আছে যেত। তো আমি ওর বাড়িতে কেউ বলতাম আর কি এই কথা বলেছে। আর ওর কাঞ্চন হয়েছিল যে ওর বিয়ের সময় অশোকনগরে এসেছিল আর কি, কাজে আমার এই জন্যই ওর সাথে আমার একটু বেশি ওই কাঞ্চন কি বললো সেই খবরটা ফিডব্যাক করার জন্য একটু বেশি রকম মিশত। আর তো সকলেই সব বলেছেন ঘোড়া সম্বন্ধে, সকলের সাথে মিশতো, ভালো লাগতো, এটাই আর কি। একটা অপরিণয় ক্ষতির কথা সকলেই বলেছেন, কারণ এখানে মনে করুন আগে আমাদের যেটা পেয়েছি আমাদের প্রয়াত ডাক্তার সাধু সেন যেমন ছিলেন, তারপরে সুজন যেহেতু দীর্ঘদিন ধরে চিকিৎসা করে যাচ্ছে, তারপরে ছিল গোড়া আর কি। আর তো যারা আছে এখানে অসম্মান বলতেন পার্ট টাইমের মতন আর কি। এখন সেটা সত্যি অপূরণীয় ক্ষতি সকলের কাছে। এই ক্ষতিটা জানি না আবার নতুন কোনো যদি ডাক্তার এখানে আসেন তাহলে হয়তো কিছুটা পূরণ হবে আর কি, সেটা আমাদের অপেক্ষায় থাকতে হবে, সেটা আমার সময় কথা বলবে আর কি। এখন ঘোড়ার পরিবারে কেউ নেই, পরিবারকে সহানুভূতি জানানো ছাড়া কেউ নেই, ভালো থাকুক ওর পরিবার, এই যা আশা করে আমার বক্তব্য শেষ করলাম। শেষের দিকে যাবো। আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। সত্যি কথা বলতে ডাক্তারবাবু সম্পর্কে আমার আপনাদের মতো এত ব্যক্তিগত অভিজ্ঞতা নেই, কিন্তু যেহেতু অশোকনগরে আমরা সবাই একসাথেই আছি, আমরা অন্তত এখান থেকে কেউ চলে যাওয়ার প্রয়োজন অনুভব করিনি বা ভাবতেও পারিনি। তাই আপনারা যে মানুষটাকে কাছ থেকে দেখেছেন, যে মানুষটিকে এত
বন্ধুর মতো বা উপকারী অভিভাবকের মতো পেয়েছেন, আমার সঙ্গে হয়তো সেই যোগাযোগটা কখনোই গড়ে ওঠেনি, কিন্তু নানাভাবে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই প্রথমত উনি চলে যাওয়ার পরপরই মনে হচ্ছিল যে যে অশোকনগরকে আমরা এই আমাদের প্রজন্ম, আমি, নির্মাল্যদা বা পৌলমী, আমরা যে অন্তত 3 জন এখানে রয়েছি, বা আমি এখানে সুজিতদাকেও নিয়ে নিচ্ছি আমাদের প্রজন্মে, আমরা যে অশোকনগরকে আজ থেকে 40 বছর আগে দেখেছি, সেই অশোকনগরের থেকে তো আজকের অশোকনগরের অনেক তফাৎ, রুচিতে, সংস্কৃতিতে, সবকিছুতেই প্রচুর তফাৎ। আমরা ছোটবেলায় যে মূল্যবোধগুলো নিয়ে বড় হয়েছি এবং একেবারে একদম ডে 1 থেকেই বোধহয় প্রত্যেকটি মানুষেরই ডাক্তারের প্রয়োজন হয় নানা কারণে, আমরা দেখেছি ডাক্তার সাধন সেনকে। আমি তো তার কাছেই ছোটবেলা থেকে একেবারে জড়িয়ে মরিয়ে আছি। মাসে মাসে জ্বর হতো আর আমার মা তার কাছে নিয়ে যেতেন। সাধন সেন ছাড়াও আমাদের অশোকনগরে জ্যোতিষ ডাক্তারবাবু ছিলেন, আমাদের পাড়াতে ছিলেন চক্রবর্তী ডাক্তার দাদু, আমরা ডাক্তার দাদু বলতাম। স্টেশনে বসতেন বিশ্বাস ডাক্তার, যিনি কিনা বিশ্বনাথ কাকুর পরমাত্মীয়। এই যে ডাক্তারবাবুরা এখন আর নেই, কিন্তু এরা যে চিকিৎসার সংস্কৃতিটা অশোকনগরে তৈরি করে দিয়েছিলেন, আজকে আমরা সেই চিকিৎসার সংস্কৃতি থেকে বহু দূরে, এবং চিকিৎসা যে একটা পণ্য তা আজকের বহিরাগত যে কোনো ডাক্তারের চেম্বার যখন উপচে পড়তে দেখি অশোকনগরের নানা মোড়ে বা নানা জনপ্রিয় ওষুধের দোকানে, তখন বুঝতে পারি যে 40 বছর আগে আমাদের এই অশোকনগরের ভূমিপুত্র চিকিৎসকেরা যে চিকিৎসা সংস্কৃতিটা তৈরি করেছিলেন, সেটা এই 2000 সাল অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে যে 25টা বছর, এই 25টা বছরে সম্পূর্ণ ভেঙে চুরে একসাথ হয়ে গেছে। আর সেখান থেকে আমরা যারা একটু পুরনো ধাঁচে নিজেদের মনটাকে এখনো রাখার চেষ্টা করছি, তাদের কাছে এটা একটা বড় সমস্যা যে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা শিক্ষা হোক, দীক্ষা হোক, চিকিৎসা হোক, যা কিছু, খেলাধুলা হোক, এই যে সবকিছুই যে একটা আনন্দের জায়গা, সবটাই যে ওই নির্মাল্যদা বলছিলেন বাণিজ্যিকরণের জায়গা থেকেও যে আলাদাভাবে দেখা যায়, সেইটার সেই মূল্যবোধটা তো আমরা চালিয়ে দিতে পারছি না। আর এটার জন্য সব থেকে বেশি দায়ী আমরা মানে যারা 40 থেকে 50 বছর বয়সের মধ্যে ঘোরাফেরা করছি। আমরা না হতে পারলাম আমাদের দাদু ঠাকুমাদের মতো, আমরা না হতে পারলাম আজকের এই জেনারেশন ওয়াই যুগের বা তার উপরে যদি কিছু থাকে তাদের মতো। মাঝখানে পড়ে আমরা একেবারে হাবুডুবু খাচ্ছি, এবং এই হাবুডুবু খাওয়ার নানা রকম নিদর্শন চারপাশে দেখা যাচ্ছে। আপনাদের সবার কথাতে উঠে এলো সেই মানুষটার কথা, যিনি হয়তো আমাদের মতো করে হলেও, অতটা না হলেও খানিকটা এই সংঘাতটার মধ্য দিয়ে গেছেন। তার মনেও নিশ্চয়ই যখন তার চারপাশের বন্ধুরা যখন শুধুমাত্র কিছু কাঞ্চন মূল্যের জন্য যখন নিজের ভূমি, মাটি, পরিবার, পরিজন সব ছেড়ে অন্যত্র কোথাও নিজের বিশাল পসার করছেন, তখন তাকে কি সংঘর্ষ করতে হয়েছে বা তাকে মনের সঙ্গে কি লড়াই করতে হয়েছে, সেটা তার কাছের মানুষ না হলেও নিশ্চয়ই বুঝতে পারছি। এই যে বুঝতে পারাটাই আজকে এই স্মরণ সভার অন্তত আমার মতো মানুষের সার্থকতা। কারণ ওই যে আবারও বললাম যে ডাক্তারবাবুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা আমার কখনো সেভাবে ছিল না। একাধিকবার গিয়েছি তার চিকিৎসা নিতে, খুব প্রয়োজন হয়েছে যখন, আর কাউকে পাইনি, এই যে আর কাউকে পাচ্ছি না, এক্ষুনি আমার একটু দরকার, এক্ষুনি হয়তো একটু তখন তার কাছে গিয়েছি, গিয়ে হয়তো একবারই দেখা করতে গিয়েছি, হয়তো দ্বিতীয়বার আর যেতে হয়নি। এরকম দু একটা স্মৃতি আছে। আর যেটা বলবো সেটা হচ্ছে যে আজ থেকে 30 বছর 35 বছর আগে যখন গোড়া ডাক্তারের গলি হয়ে ওঠেনি ওই রাস্তাটা, তখন খুব সম্ভবত ওই গলিটা ছিল এই পরিচয়ে পরিচিত
খুব সম্ভবত নলিনী মাস্টারমশাইয়ের গলিটাও বোধহয় ওই গলিতেই বোধহয়, নলিনী স্যারের গলি, আর গোরা ডাক্তারবাবুর বাবার নামেও ওই গলিটার পরিচয় ছিল। পরবর্তীকালে এই দুটি পরিচয়কে একেবারে তুলে নিয়েছেন গোরা ডাক্তারবাবু। গোরা ডাক্তারের গলি বলেই সবাই চিনত। টোটোওয়ালাকে বললেও, তাকে যদি বলা হতো যে গোরা ডাক্তারের গলিতে যাব, তিনি চিনতে পারতেন। যেমন এত বছর পরেও, প্রায় 20 বছর হয়ে গেল ডক্টর সাধন সেন নেই, কিন্তু এখনো যে কোনো কাউকে বলতে শুনি আমি সাধন সেনের গলির আগের গলিতে আছি, কোথা দিয়ে যাব। এই যে পরিচয়গুলো এক একজন মানুষ বহন করেন, এগুলোই হচ্ছে কি বলবো আমাদের পাওয়া। যে মানুষ মানুষের পাশে থাকে তারা এগুলো অর্জন করে। গোরা ডাক্তারবাবুকে সংবর্ধনা দিলে আমরা হয়তো এই কথাগুলো তার সামনেই বলে শোনাতে পারতাম, কিন্তু তিনি নেই, তার স্মরণ সভা হচ্ছে, তাতে কি বা এসে গেল? তিনি যে আমাদের মনে প্রাণে সর্বত্র থাকবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আরেকটা কথা বলে আমার এই বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে যে আজকে আমার আগের বক্তা বললেন যে তার পরিবারের এখানে কেউ নেই। পৌলমীও জানিয়েছেন অংশুমিত্রা খুব ব্যস্ততার মধ্যে রয়েছে। অংশুমিত্রা দত্ত গোরা ডাক্তারের একমাত্র সন্তান। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তাকে আমি এই মুহূর্তে এখানে দেখলেও চিনতে পারবো না, কিন্তু অংশুমিত্রা কিন্তু গোরা ডাক্তারের গুণী সন্তান। হয়তো ও বাবার মতো চিকিৎসক হয়নি, কিন্তু ও এই মুহূর্তে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর খুব বড় একটি পোস্টে চাকরি করে। আমি শুধু পৌলমীর মাধ্যমে ওই সুপুত্রীকে একটাই প্রস্তাব পাঠাবো আপনাদের সবার হয়ে, সে যদি তার বাবার স্মরণে অন্তত বছরে একবার যদি একটা কোনো এইরকম স্মৃতি তর্পণ বা আরো অন্যরকম কোনো কাজ আনন্দধারার মাধ্যমেই হতে পারে, কারণ আনন্দধারার প্রতিষ্ঠাতা যারা, তাদের মধ্যে ডক্টর সৌমিত্র দত্ত একজন। সুতরাং অংশুমিত্রার সাহায্য নিয়ে, তার পরিবারের অন্যদের সাহায্য নিয়ে আমরা যদি ডাক্তারবাবুর নাম বছরে অন্তত একবার এইভাবে ছোট হোক বড় হোক যদি চালিয়ে যেতে পারি, এবং সেই দায়িত্ব পৌলমীর মতো যোগ্য মানুষ আছেন, সুতরাং পৌলমীর মতো কেউ যদি সেই দায়িত্ব পালন করে, তাহলে বোধহয় আরো খানিকটা আমাদের যে সংস্কৃতি, আমাদের যে যাবতীয় অশোকনগরের যা কিছু, তার যে একটা চালিয়ে নিয়ে যাওয়া দরকার, পরের প্রজন্মের কাছে যে তাকে পৌঁছে দেওয়া দরকার, সেই দেওয়াটার কাজটা খানিকটা প্রসারিত হবে বলে আমার অন্তত বিশ্বাস। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি শুভাশিস চক্রবর্তীকে, যে প্রস্তাবটা প্রথমে দিলেন। আমি অবশ্যই অংশুমিত্রার সঙ্গে যখন কথা হবে আমি এই প্রস্তাব রাখবো। এখন অংশুমিত্রা হ্যাঁ বলবে বা না বলবে সেটা ওর ব্যস্ত শিডিউলের উপর অবশ্যই নির্ভর করে। এখানে অনেক ডাক্তারবাবু রয়েছেন, আমরা আছি, আমরা নিজেরাও কিন্তু এই কাজটাকে চালিয়ে নিয়ে যেতে মনে হয় পারবো। যাই হোক, সেটা অনেক পরের কথা। আমরা আজকে একটা সুন্দর সন্ধে একসঙ্গে কাটালাম গোরা কাকুকে কেন্দ্র করে। তবে অনুষ্ঠানটা অবশ্যই অনেকটাই অগোছালো হলো, খুবই এলোমেলো অনুষ্ঠান, কারণ জীবনের প্রতি নিরন্ততা যেরকম বললো, পার্থিব যে জায়গাগুলো, আর্থিক যে জায়গাগুলো, সেই জায়গার প্রতি গোরা কাকু যথেষ্ট এলোমেলো ছিল। আমাদের আজকের এই বিক্ষিপ্ত স্মৃতিচারণ, এলোমেলো কথাবার্তা, হঠাৎ করে কেউ এসে একজন দুটো কথা বলে গেলেন, বা এরপরে ওর পরে সে, বিভিন্ন আঙ্গিকে যে গোরা কাকুকে তুলে আনা হলো, আমার মনে হয় এটাই সব থেকে ভালো হয়েছে। কারণ গোরা কাকু যখন আড্ডার মুডে থাকতো, তখন এইরকম ভাবেই এলোমেলো কথা বলে মানুষের মন জয় করে নিত একদম। আজকে আমাদের একদম শেষের দিকে আমরা পৌঁছে গেছি। আমি আমাদের সভাপতিকে একটু অনুরোধ করব, সুভাষ কুণ্ডুকে, এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য। এতক্ষণ ধরে যারা এই স্মৃতিচারণা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সবাইকে সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করা হবে।